শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় কর্তৃত্ববাদী শাসন, গণমাধ্যমের দায়। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব মাসুদ কামাল এবং আমাদের সাথে রয়েছেন ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আমিনা ইসলাম, সহযোগী অধ্যাপক, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা মূল আলোচনায় যাব। জনাব মাসুদ কামাল, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব, কিন্তু তার আগে আমি আজকের দিনের যে শিরোনাম সেগুলো একটু দেখে আসি। পদত্যাগের সব প্রস্তুতি শেষ, কাল সংবাদ সম্মেলনে ঘোষণা দিতে পারেন প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান। ঢাকার নেতাকর্মীদের সাথে মতবিনিময়। শ্রমিক আন্দোলনে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা, নেপথ্যে রাজনৈতিক ইন্ধন, কঠোর অবস্থানে সরকার। শেখ হাসিনার পতনের 1 মাস পূর্তিতে রাজধানীতে কাল শহীদি মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং ঋণখেলাপিদের সম্পদ জব্দ করে অর্থ উদ্ধার করবে বাংলাদেশ ব্যাংক, জানালেন গভর্নর। মাসুদ ভাই, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম। আজকের যে আমাদের আলোচ্য বিষয় কর্তৃত্ববাদী শাসন, গণমাধ্যমের দায়, প্রেক্ষাপটটা বেশ বড়, ক্যানভাসটা বড় আলোচনা করতে গেলে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট, বিশেষ করে এই আলোচনার অবতারণা যে জন্য করা হচ্ছে, এই সদ্য বিদায় নেয়া যে সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে সরকার ছিল, যে সরকারটি দীর্ঘ 16 বছর দেশ শাসন করেছে, এবং সেই সময়ে যে অসঙ্গতি, অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন আমরা যেগুলো এখন গণমাধ্যমে আসছে, এই বিষয়গুলোতে সমাজের বিভিন্ন অংশের দায় যেমন রয়েছে বলা হয়ে থাকে, তাতে গণমাধ্যম চতুর্থ স্তম্ভ, তাদেরও দায় আছে কিনা, কিংবা সেই বিষয়টার দায় কতটুকু, সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচিত হচ্ছে। বিশেষ করে এই আলোচনা আরও আসছে এই জন্য, একটি সরকার যাবে, সরকার আসবে, সরকারের যখন পতন হয় দেখা যায় সরকারের মন্ত্রী, এমপি, সরকার প্রধান তারা দেশ ছাড়ছেন, পালাচ্ছেন, আমলারা যাচ্ছেন, কিন্তু সংবাদ মাধ্যমের সাথে যারা জড়িত তাদেরও পালাতে হচ্ছে। সেটি কি জনরোষের কারণে নাকি ন্যায় বিচারের সংখ্যা থেকে? এটা যারা পালাচ্ছেন তাদের নৈতিক দুর্বলতার কারণে। তারা নৈতিকভাবে এতটাই দুর্বল, নিজেদের কৃত অপরাধের ব্যাপারে তারা এতটাই সচেতন যে তারা ভেবেছে যে আমাকে যদি প্রশ্ন করা হয় তুমি এটা কেন করেছ, তাদের কাছে কোনো জবাব নেই। এই জন্য তারা পালিয়েছেন, অন্য কোনো কারণ না। কিন্তু এই ধরনের লোক গণপিটুনির সম্মুখীন হয়েছেন আপনি দেখান তো, 2-1টা পাবেন না তো। যা ধরা পড়ছে এখন, ধরা পড়ার পরে আদালতে যেটা হচ্ছে সেটা অন্য হিসাব। ওখানে আমি মনে করি যে বিরোধী আইনজীবীদের একটা ভূমিকা আছে, তাদের একটা উস্কানি আছে, এবং তখন তারা বাধা থাকে। কিন্তু নর্মালি সাংবাদিকরা তো অনেকে আসছেন, অনেকে তো বিভিন্ন জায়গায় যারা অফিসে যাচ্ছেন। এখন যারা পালিয়েছেন বেসিক্যালি তাদের মনে একটা ওই আছে না, চোরের মন পুলিশ পুলিশ, তাদের হয়েছে ওই অবস্থা। তারা এত অপরাধ করেছেন, এত দুর্নীতি করেছেন, এত নির্যাতন করেছেন অন্য অন্য সাংবাদিকদেরকে, যে তারা আসলে সাংবাদিকই ছিলেন না। আসলে আলটিমেটলি তারা যে আচরণ করেছেন, সেই আচরণের মধ্যে ধরেন একজন লোককে আপনি কখন সাংবাদিক বলবেন? মনে করেন তার সমগ্র আচরণ, যা আচরণ আছে, তার কর্মকাণ্ড আছে, তার মধ্যে যদি 5%ও সাংবাদিকের কর্মকাণ্ড থাকে, তাহলে না আপনি অনেক কষ্ট করে তাকে সাংবাদিক বলতে পারবেন। ওরা তো আপাতমস্তক ছিল আপনার দালাল, আপাতমস্তক, ব্রোকার বলে না, ব্রোকার ছিল। ওই এক জায়গার থেকে দায়িত্ব নিয়ে আসতো,
এটা আমি করে দেব, এটা আমি ব্যবস্থা করে দিচ্ছি, বিনিময়ে আমাকে ওই প্লটটা দিবেন, বিনিময়ে আমাকে এই সুবিধাটা দিবেন, বিনিময়ে আমাকে এই প্ল্যান দিবেন, এগুলি করতো ওরা, বেসিক্যালি তো এগুলি করতো। তা না হলে আপনি আমাকে বলেন, একটা সাংবাদিক, ইলিয়াস আর আমি তো একসময় কলিগ ছিলাম দীর্ঘদিন, ইলিয়াস আমাকে সারা জীবনই দেখছি, দেখেন আমি সাংবাদিকতা করি আজকে ভাই 35 বছর হয়ে গেছে, 36 বছর ধরতে পারেন আপনি। তার মধ্যে গত 2 বছর আমি কোনো চাকরি করি না, এর এক পর্যন্ত আমি নিয়মিত চাকরি করতাম, আমি খুব কখনো বেকারও ছিলাম না, আমি সারা জীবনই চাকরি করছি এবং ভালো ভালো চাকরি করছি। আমার সময় কন্টেম্পোরারি আমাদের সমসাময়িক যারা সাংবাদিক ছিল তাদের চেয়ে আমি কম বেতন পেতাম না কখনো। এত বছর চাকরি করার পর আমি জোয়া খেলি না ভাই যে আমি টাকা উড়াই দেবো, ওই ব্যবস্থাও নাই। আমি খুব বিলাসী জীবনযাপনও করি না, কিন্তু তারপরে আমার ঢাকা শহরে একটা বাড়িও নাই, একটা ফ্ল্যাটও নাই, একটা গাড়িও নাই। তাহলে হলো না কেন? না, টাকাটা আমি কোথায় খরচ করলাম? আমি যেটা বলতেছি এইটাই হলো একজন লোক সৎ সাংবাদিকের জীবনযাপন, এর চেয়ে বেশি হওয়া সম্ভব না। সিম্পল কথা। যদি কারো এর চেয়ে বেশি হয়ে যায় তখন তার দিকে আপনি সন্দেহ দৃষ্টিতে তাকাতে পারেন। ইলিয়াস, আপনার কথা আমি বলি, ওর তো আমি চিনি, ওর প্রেস ক্লাবের সেক্রেটারি ছিল, প্রেস ক্লাবের সেক্রেটারি কিছু আই ইনকামও আছে, কিন্তু বৈধভাবে আছে, তারপর সে ভাড়া বাসায় থাকে, আমি জানি তো। কীভাবে করতে পারবো না কেন ভাই? একদম সিম্পল। কিন্তু এখানে শুনেন ভাই, আমি আপনাকে বলি, টাকাটা তো আপনার কাছে আসতে হবে না। টাকাটা কি আসমানি উপায় আসে? আসমানি উপায় যদি টাকা আসতো তাহলে আমাদের নবী ওই খেজুর খেয়ে রোজা রাখতো না, আল্লাহকে বলতো আমাদের খাবার টাবার পাঠান। আসমানি উপায়ে টাকা আসে না। টাকাটা হয় আপনাকে উপার্জন করতে হয়, নাহলে আপনাকে চুরি করতে হয়, নাহলে আপনাকে লুটপাট করতে হয়। নানা ফন্দি বিকির। তো আমাদের এরা এগুলি করেছে বলে আপনি আমাকে বলেন তো ভাই, ঢাকা ক্লাবের মেম্বার হইতে কত টাকা লাগে? কত টাকা লাগে? তো এই ঢাকা ক্লাবের মেম্বার আমাদের সাংবাদিকরা, নো নো নো, অনেক বেশি লাগে ভাই 1 কোটি টাকার মতো লাগে এখন। ঢাকা ক্লাবের মেম্বার আমাদের সাংবাদিকদের অনেক আছে। কিভাবে হয়? ক্যাশ অর কাইন্ড। কিভাবে হয় রে ভাই? এগুলো ধরার জন্য কিন্তু আপনার, এটা কিন্তু রকেট সায়েন্স না, আপনি তাকাইলেই বুঝবেন যে এই লোকটা কি করতেছে। গাড়ি পাল্টায়, মানে 2-3 মাস পর পর বাগান বাড়ি বানায়। এটা কি আকাশ থেকে আসছে টাকাটা? এটা একটা চুরি করছে, জাস্ট চুরি। তার এই সাংবাদিকতা পরিচয়টাকে এখন ওই চোর কি আর বাইরে ঘুরবেন ভাই? ওই চোর তো পলাবেই। চোর পলাইছে, চোর পলাইছে। প্রেস ক্লাবে ইলেকশন করে, সিম্পল আমি বলি আপনি, প্রেস ক্লাব ইলেকশন করে, প্রেস ক্লাবে ইলেকশন করে, সে একটা লোক ইলেকশন করার জন্য 4-5 কোটি টাকা ব্যয় করে। কেন? এটা ইনভেস্টমেন্ট। অনিয়ার এগুলো বলবেন কি? কেন বলবো না? সত্য কথা। এটা অন ইয়ার অফ ইয়ারের কি আছে? ইহা সত্য। সে অস্বীকার করতে পারবে? ঢাকা ক্লাবে পার্টি দেওয়া হয়, বিভিন্ন জায়গায় পার্টি দেওয়া। 30 দিনের মধ্যে 30 দিন 5 স্টার হোটেলে মানে পার্টি দেওয়া হয়েছে। একটা পার্টিতে আমিও গেছিলাম, খাই নাই, গেছিলাম। তো গেছিলাম তোর ভাই, তো কোথেকে আসে টাকাটা? কেউ তারা দেয়, তার কোনো ফ্রেন্ডরা দেয়। কেন দেয়? 20 টাকা খরচ করে 2000 টাকা ইনকাম করার জন্য দেয়। তাকে ওই পদে বসালে কোনো সুবিধা পাওয়া যাবে। এরা আবার বড় বড় কথা বলে যে এরা পড়াবো না তো কে পড়াবো? জি, জনাব ইলিয়াস খান, আপনার কাছে শুনবো। আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন আমিনা ইসলাম। আমিনা ইসলাম, যে কথাটি বলা হচ্ছিল যে এই যে সাংবাদিক, আমরা বলি যে সংবাদ মাধ্যম চতুর্থ স্তম্ভ, এবং সেই স্তম্ভের অবস্থা যদি এরকম নড়বড়ে হয়, রাষ্ট্রের গণতন্ত্র, গণতান্ত্রিক শাসন সেই জায়গাতে আসলে কোথায় থাকে? কিভাবে দেখছেন বিষয়গুলো? একাডেমিকভাবে আপনার বিশ্লেষণ বা মন্তব্যই শুনবো। আপনি দয়া করে আনমিউট করে নেবেন, মিউট করা আছে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি এই সাংবাদিক পালিয়ে যাচ্ছে এই কথাটা থেকে যদি একটু শুরু করতে চাই, এবং ভাই যেটা বললেন, নৈতিকতার অভাব বা নৈতিকতার গ্লানিতে পড়েছেন সাংবাদিক মহল বা সাংবাদিক সমাজ, এটার একটু পটভূমিতে যদি ফেরত যেতে চাই বা যেতে পারি, তাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা গণমাধ্যম বা একটা গণমাধ্যম শিল্প একটা দেশের কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে থাকে। আমরা তাত্ত্বিকভাবে চিন্তা করি বা আমরা আলোচনা করি গণমাধ্যম, সমাজ, রাষ্ট্র এবং গণমাধ্যম, এই তিনটার ত্রিবিধ সম্পর্কের প্রেক্ষিতেই গণমাধ্যম এগিয়ে যায়। এবং এখানে
গণমাধ্যম যেমন রাষ্ট্রের প্রতিফলন, রাষ্ট্র সমাজের প্রতিফলন ঘটায়, তেমনি গণমাধ্যমেরও ভূমিকা আছে মানুষের চিন্তা ভাবনা, জনগণের আচার আচরণ অথবা রাজনীতি, অর্থনীতি, দেশের আপামর সকল বিষয়ে গণমাধ্যমের ব্যাখ্যা বিশ্লেষণের একটা প্রভাব আমরা সবসময় আলোচনা করে থাকি। তার মানে এটা একটা টু ওয়ে ইফেক্ট আমরা বলে থাকি। এখন সাংবাদিক পালিয়ে যাচ্ছেন অথবা নৈতিকতার অবক্ষয় ঘটেছে, এটা যদি প্রকট এবং এটা আমরা ধরে নিয়ে এটা হয়েছে, তাহলে এর পেছনের দায়টা সাংবাদিক বা গণমাধ্যমকে যেমন এককভাবে দেওয়া যাবে না, বা এটার উত্তরটা আসলে হ্যাঁ সাংবাদিকের দায় আছে, আবার কোনো কোনো প্রেক্ষিতে সাংবাদিককে এককভাবে দায়ী করার সুযোগ নেই। আমি একটু বিশ্লেষণে যেতে চাই যে সাংবাদিক নৈতিকতার অবক্ষয়ে কখন পড়লেন, কোন বাস্তবতায় এই অবক্ষয়টা শুরু হলো, তার পেছনের প্রভাব বিস্তারকারী শক্তিগুলো কি বা কারা, এই বিষয়টা যদি আমি আলোচনা আনতে চাই, এখানে দুটো বড় শক্তিশালী প্রভাবক আমরা দেখি বা যুগে যুগে এটা হয়েছে। একটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা এবং একটা হচ্ছে মালিক পক্ষ। এখন আসেন সাংবাদিক প্রথমত ন্যায়, নীতি এবং মুক্ত চিন্তার ধারক বাহক একজন মানুষ, তাকে বাধা যায় না, তাকে অবনত করা যায় না, এটা আমরা আদর্শিকভাবে চিন্তা করি। কিন্তু এখন যেই নৈতিকতার অবক্ষয়ের জায়গার কথা নিয়ে প্রশ্ন উঠলো, এই অবক্ষয়টা সাংবাদিকের নিজস্ব গ্লানি থেকে তৈরি না তাকে বাধ্য করা হয়েছে, এটা একটা আলোচনার দাবি রাখে। এবং যদি এটা আলোচনা হয় যে এখানকার কন্ট্রিবিউটরি ফ্যাক্টর গুলো কারা, যারা গণমাধ্যমের ন্যায়সঙ্গত কার্যক্রমকে, ফাংশনিংকে বা পরিচালনাকে ব্যাঘাত সৃষ্টি করলেন, তার মধ্যে কিন্তু আমরা কতগুলো চলক হিসেবে প্রভাব বিস্তারকারী কতগুলো গোষ্ঠীকে পেয়ে যাই। আমি যদি একটু চিন্তা করি যে গণমাধ্যমের সৃষ্টিটা কখন হয় এবং সেই সৃষ্টির পথে বাধা সৃষ্টিকারী কারা। এখন দেখেন গণমাধ্যম যখন লাইসেন্সের আমরা একটা জায়গায় যাই, লাইসেন্সিং, তখন আমরা দেখেছি যে লাইসেন্সিং প্রথাটাকে খুবই মাত্রায় রাজনৈতিক আয়নের দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে, যেখানে আদর্শিক অর্থে হওয়ার কথা গণমাধ্যমের কিছু নীতি নৈতিকতার জায়গা এবং কিছু আর্থিক মাপকাঠিতে দাঁড়াতে পারলে গণমাধ্যম অনুমতি পেতে পারে পরিচালনা। এবং দেখেন পরিচালনাকারী যারা, তাদের প্রোফাইল যদি আমরা চিন্তা করি, গণমাধ্যমের মালিক পক্ষ বা পরিচালক গোষ্ঠী যারা আছেন, তাদের প্রোফাইল চিন্তা করলে আমরা দেখতে পাই যে তারা গণমাধ্যম আনেনি বিশেষ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্য নিয়ে। সো এখানেও মূল থেকে সরে যাওয়ার একটা মানে প্রবণতা আমরা উভয় পক্ষেরই দেখতে পাই। রাষ্ট্র গণমাধ্যমের অগ্রায়নের সহায়ক হবেন, রাষ্ট্র ফ্যাসিলিটেটর হবেন গণমাধ্যমের অগ্রগতির, এবং মালিক পক্ষ গণমাধ্যমের সহায়ক শক্তি হবেন। গণমাধ্যম বা সাংবাদিক বা প্রফেশনাল যারা আছেন, পেশাদার এজেন্ট, তারা যাতে স্বাভাবিক সুষ্ঠুভাবে কাজ করতে পারেন সেই জন্য তারা তাদের অনুষঙ্গ হিসেবে থাকবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিলিটেটর না হয়ে তারা ডিকটেটর হয়ে গেছেন, ফ্যাসিলিটেটর না হয়ে তারা অপ্রেসর হয়ে গেছেন। সো এই অবক্ষয় বা এই পরিবর্তনটা কন্টেক্সচুয়ালি চিন্তা করার আমি দাবি অবকাশ রয়েছে বলে আপনি মনে করেন? জি, আমি আবার আসবো আপনার কাছে। জনাব ইলিয়াস খান, যে বিষয়টা আমরা আলাপ করছিলাম, যে আপনাকে ধন্যবাদ। জি, আমার সহ আলোচক যিনি স্টুডিওতে আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মাসুদ কালাম, এবং আমার বোন যিনি যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং অনুষ্ঠান যারা দেখছেন। গণমাধ্যম আসলে দেশ যেমন চলেছে, গণমাধ্যমও গত 15.5 বছর সেরকমই চলেছে বলে আমি মনে। গণমাধ্যম আপনার শিরোনামটিকে দিয়েছে যে কর্তৃত্ববাদী শাসন, গণমাধ্যমের বড় ভূমিকা আছে বলে আমি মনে করি। গণমাধ্যম, আপনি বাংলাদেশের গণমাধ্যমের কি অবস্থা ছিল বা কি অবস্থা গত 15 বছর ধরে চলেছে, আপনি যদি যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তার প্রেস কনফারেন্সটি দেখলেই কিন্তু আমরা গণমাধ্যমের চিত্রটি একদম খুঁজে পাই। সারা প্রেস কনফারেন্স, কেউ কেউ বলছে যে প্রশংসার কনফারেন্স, না, ওটা আমরা নাম দিয়েছিলাম তৈল কনফারেন্স, যাক সেটি ভিন্ন প্রসঙ্গ। সেটি দেখলেই আপনি বুঝতে পারবেন কেউ কোনো প্রশ্ন করতো না, সবাই আগে 5 মিনিট ওনার স্তুতি করতেন, তারপরে সেটি প্রশ্নের মতো কোনো প্রশ্ন না, এবং কে কোন প্রশ্ন করবে অভিযোগ রয়েছে যে সেটি আগে ঠিক করে দেয়া হতো। এটির বাস এই যে প্রশ্ন এই যে দেখাচ্ছে, দেখলাম আপনার টিভিতে, এবং এমন কিছু সাংবাদিক সৃষ্টি হয়েছিল, যেমন ধরুন স্বৈরাচার এরশাদের পতন হয়েছে,
এরপর ধরুন 96-এ আন্দোলনের কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে, কিন্তু কোনো সাংবাদিকের কিছু হয়েছে আমরা কিন্তু খুব বেশি কিছু জানি না। এবার প্রধানমন্ত্রীও পালিয়ে গেছেন, তার যে স্তুতিকারী বা তৈলমর্দনকারী সাংবাদিক যারা ছিলেন তারাও পালিয়ে গেছেন। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি সাংবাদিক হিসেবে লজ্জা পাই, নিশ্চয়ই মাসুদ ভাইও পান। এটি হওয়া উচিত না, কারণ এখন যে যুগ, কোনো খবর কিন্তু চাপা থাকে না, একদম মুহূর্তের মধ্যে মানুষ জেনে যায়। যেমন আগে পত্রিকা একদিন পরে যেত, 2-1টি পত্রিকা ছিল, টেলিভিশনও কম ছিল, কিন্তু এখন কিন্তু আপনি আমি পাবার আগে কিন্তু গ্রামে চলে যাবে, গ্রামের চার দোকানে বসে, মুদি দোকানে বসে সবাই খবর দেখছে, শুনছে। তো এটি আমাদের জন্য লজ্জাজনক। আমি না খুব একাডেমিক আলোচনা করেছি, মাসুদ ভাই একটু ক্ষোভ প্রকাশ করছেন, তার ক্ষোভও যথাযথ, এবং আমি না যে একাডেমিক আলাপ করছি সেটিও যথাযথ বলে আমি মনে করি। আসলে আমরা হোয়াট অ্যাবাউটিজমের মধ্যে না যাই, গণমাধ্যম যাতে স্বাধীন থাকে, এবং হ্যাঁ, সাংবাদিকদের যেমন দায় আছে, সরকারের সবচেয়ে দায় বেশি। আমিনা ইসলাম বলছিলেন যে একটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা এটি একটু স্পষ্ট করবেন, যে যতটা না তাদেরকে বাধ্য করা হয়েছে, আবার নিজে থেকেই কেউ বাধ্য হয়ে গেছেন কিনা তার ফায়দা হাসিলের জন্য, এই বিষয়টিও কি আছে কিনা? না, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। এবং আমি স্টুডিওতে বলবো না, মাসুদের মতো আমি এত বোল্ডনেস নিয়ে বলতে পারবো না। অনেকে অনেক ব্যবসা করে, আমি ব্যক্তিগতভাবে জানি, পাওয়ার প্ল্যান্টের ব্যবসা বা পাওয়ার রিলেটেড ব্যবসা, নানা ধরনের ব্যবসা, নানা তদবিরবাজিও আছে। অনেক সাংবাদিক আছে, সাংবাদিকরা করেন না কিন্তু সচিবালয়ে ঘোরাঘুরি করেন সারাদিন। এটি কেন করেন এটি কিন্তু সবাই বোঝে। এখন সে যদি বার্তা কক্ষে থাকে, মানে নিউজ এডিটর হিসেবে থাকে বা নীতি নির্ধারণের অবস্থায় থাকে, তখন সে রিপোর্টারকে কি ইনস্ট্রাক্ট করবে, বা কোন ধরনের তার সেই মন মানসিকতা বা তার সুবিধার জায়গা থেকেই তো তার ইনস্ট্রাকশনটা আসবে। ক্ষতটা এই জন্য তো সৃষ্টি হয়েছে, নানা স্বার্থ, যেমন লোভ, পুঁজিবাদের যত বিকাশ ঘটেছে সর্বত্র লোভ ছড়িয়ে পড়েছে। এবং লোভ, কিন্তু সাংবাদিকরা তো মানুষ, তারাও লোভের ঊর্ধ্বে উঠতে পারে। শুধু সাংবাদিকরা আমরা দোষ দিয়ে অনেকে তুষ্টি বোধ করতে চাই, কিন্তু আমাদের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ কেমন অবস্থা সেদিকেও কিন্তু আমাদের। না, সেটি ঠিক আছে, কিন্তু এই কথা বলে আবার ওটিকে জাস্টিফাই করবার তো কোনো সুযোগ নেই। আমি এই অর্থে বলেছি, সমাজে যখন ক্ষত সৃষ্টি হয় তখন সর্বাংশেই কিন্তু হয়। সাংবাদিকের ক্ষেত্রেও সেটি ঘটেছে। টেলিভিশনের মালিক কারা? অধিকাংশ টেলিভিশন আপনি দেখুন। এবং আজকে আমি বলি, মাসুদ ভাই যদি ওয়াশিংটন পোস্টের সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন, তিনি যদি সরকার সমর্থক না হতেন ওই সময়, তিনি কিন্তু একটি পত্রিকা বা একটি টেলিভিশন কোনো কিছু চালু করার পারমিশন পাবেন না, কারণ সেখানে ডিজিএফআই, এনএসআই নানা তদন্ত আছে, তদন্তকারী রিপোর্ট দেয় তিনি সরকার সমর্থক না, এই কারণে তাকে পারমিশন দেওয়া যাবে না। বাট এই ফাঁকে কিছু ভুইফোর আন্ডারগ্রাউন্ড গণমাধ্যমও এসছে, সেগুলো যারা চালান, তাদের শিক্ষাগত যোগ্যতা, কালচার লেভেল, পড়াশোনা সব কিছু, সাংবাদিকতার অভিজ্ঞতা সব কিছু নিয়ে প্রশ্ন করা যায়, কিন্তু তারা এই গণমাধ্যম, সকল গণমাধ্যম দিয়ে অনেক ধান্দা ফিকির করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আশা করতে যে কথাটি একটু আগে বলেছি আমি, যে আমরা যেন হোয়াট অ্যাবাউটিজম আমাদের না যাই। আগামী দিন যাতে গণমাধ্যম ভালোভাবে, আমি না বলেছি আমরা আজকে 4 জনই গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের ছাত্র, যদিও আমিনের ডিপার্টমেন্টের নামটা একটু জটিল আমি শুনলাম। আমাদের ডিপার্টমেন্টের নাম ঢাকা গণযোগাযোগ সাংবাদিকতা সহজ। হ্যাঁ, তো আমরা গণমাধ্যমে 4 জন গণযোগাযোগ সাংবাদিক ছাত্র হিসেবে আমরা যেটা বলতে পারি, গণমাধ্যম ফোর্থ স্টেট যেটা বলে, চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের, সেটি যথাযথভাবে পালন করা, সেটি যাতে অ্যাকচুয়াল চতুর্থ স্তম্ভ হয়, সেটি যেন হয়, সেটি আমরা আশা করি। কারণ গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে গণতন্ত্র ছিল না এই দেশে, গণমাধ্যমের স্বাধীনতাও ছিল না, এবং সাংবাদিকরা তার শিকার হয়েছে। আমি জনাব মাসুদ কামাল আপনার কাছে যাব। একটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, যে এই যে আমরা বলছি যে যারা এর মধ্যেও তো কেউ মত প্রকাশ করতে চেয়েছে, এবং তখন ভিন্ন মত দমন করার চেষ্টা হয়েছে বিভিন্ন জায়গায়, আমরা জানি পত্রিকা বন্ধ করা হয়েছে, টেলিভিশন বন্ধ করা হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে শুরুর দিকে
আমরা তো 14 বছর বা 16 বছরের আলাপ করছি, কিন্তু শুরু থেকেই যখন এ ধরনের ঘটনা ঘটেছে দুই একটি, তখন সম্মিলিতভাবে এটিকে প্রতিরোধ করার মতো জায়গায় ছিলাম কিনা, নাকি যে পড়শির ঘর পুড়ছে আমার তো পুড়ছে না, সুতরাং ওই জায়গাতে অন্তত অ্যাটলিস্ট থাকে। আমি মনে হয় বিষয়টি বুঝে তো, যদি কারো নাম উল্লেখ না করেই আমি বলি। না না, ওটা আসলে ওই ব্যাপারটা ওই ধরনের না। এটা পড়শির ঘর পড়ছে আমার তো পড়ছে না, তবে আমি নিরাপদ, এই ধরনের ভাবনাটা কাজ করে নাই। আসলে কাজ করেছে কি আমি বলি আপনাকে ওই জিনিসটা। ওইটা বলার আগে আমি আরেকটু একটা জিনিস বলে নেই। ওই যে কথাটা ইলিয়াস খান বললেন যে ওই প্রাইম মিনিস্টারের প্রেস কনফারেন্সের ব্যাপারটা, ওটা একটু বলার আমার একটা লোভ আছে আর কি। জি, আমার এই অনুষ্ঠানে আপনি আগেও বলেছেন, আবারও বলবেন। জি, আগে কি বলেছি আমি জানি না, মনে নাই আমার, যখন যেটা মনে হয় ওইটাই বলি আর কি। হ্যাঁ। উনি করেছেন কি, পত্রিকা বন্ধ করে নাই, বরং আরো এমন শত একটা ফুল ফুটতে সিস্টেম আরো বানাইছে, বেশি হয়েছে। এমন একটা সিস্টেম বানাইছে যে সবই তার। সিস্টেমটা কিন্তু খুব সহজ। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি যে এই যে নাইমুল ইসলাম খান, যিনি ওনার প্রেস সেক্রেটারি হয়েছিলেন, ওনার 4টা পত্রিকা ছিল তো, ছিল মানে আপনার 3টা মানে আপনার প্রিন্টেড আর একটা অনলাইনে ছিল। তো উনি এতগুলি পত্রিকা রাখতেন কেন? চলতো কোনোটা, কোনো একটা পত্রিকা চলতো না তো। সার্কুলেশন কত? সার্কুলেশন ছিল একটা 1,61,000, 1,53,000। তো এত সব পত্রিকা কোথায় আসলো? এই যে প্রেস ক্লাবের সেক্রেটারি ছিল শ্যামল দত্ত, তার একটা পত্রিকা, সে একটা পত্রিকার সম্পাদক ছিল, ভোরের কাগজ। ওটা সার্কুলেশন কত? 1,61,000। আরেক পত্রিকা সবগুলো সমান সমান হয়। আবার সংবাদ, একটা পত্রিকা সংবাদ, আপনি যদি বলেন যে ভাই আমার একটা সংবাদ পত্রিকা লাগবে, ওটাতে আমি তাবিজ বানাবো, তাবিজ। আপনার লোককে পাঠান যে ভাই একটা সংবাদ পত্রিকা কিনে আনো, তো আনতে পারবে? ওইটা পল্টনেই ওই তাবিজ বানানোর জন্য পাওয়া যাবে না। আজাদ প্রোডাক্টসের ওই রাস্তায় যেতে হবে। 1,61,000। কি কারণে? 1,61,000 সার্কুলেশন হইলে পরে সে প্রতি কলাম ইঞ্চি 900 টাকা করে বিজ্ঞাপন পায়। হিসাবটা কিন্তু সিম্পল। ওই বিজ্ঞাপনটা পাওয়ার জন্য সেটা করে। তাহলে ওই বিজ্ঞাপনটা তাকে কে দেয়? সরকার দেয়। সরকারের বাপের টাকা দেয় না আমার টাকা? আমাদের টাকা দেয়। আমার আপনার টাকা দেয়। সরকার ওই টাকাগুলো ওদেরকে দিয়ে ওদেরকে কিনে রাখছে। আর ওরা বলে যে আবার এটা শর্ত বানাইছে, এই 900 টাকা কলাম ইঞ্চি পেতে হলে আপনাকে 8ম ওয়েজ বোর্ড দিতে হবে। কিন্তু 8ম ওয়েজ বোর্ডে তার প্রতিষ্ঠানের 1% লোকে বেতন পায় না, বেতনই দেয় না রে ভাই। 4 মাস 5 মাস বেতন বাকি আছে। ওই একটা কার্ড দিয়ে দিছে, ওই ধান্দাবাজি করে খাও। সরাসরি কথা ভাই। এগুলি বাংলাদেশে হাজার হাজার পত্রিকা কেন? এই মালিকদেরকে তারা কিনেছে, কিনে এই লোকগুলিকে তারা কন্ট্রোল করেছে। এখানে সাংবাদিকদের করার কিছু নাই। ইউনিয়ন একটা আছে, সাংবাদিকদের একটা ইউনিয়ন থাকে, সেই ইউনিয়নটা বিভক্ত, ইউনিয়নই ভেঙে ফেলাইছে। দেখেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। ডাক্তারদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি আছে, জ্যাব আছে, সাচিব আছে, ইঞ্জিনিয়ারদের মধ্যে আছে, সবই আছে, কিন্তু বিএমএ কিন্তু ভাঙে নাই। বিএমএ কিন্তু একটা, ওই বিএমএতে 2 পক্ষের ডাক্তার ইলেকশন করে। রাইট। শিক্ষক সমিতি একই জিনিস, ভাঙে নাই কিন্তু, সমিতি কিন্তু একটা। আর সাংবাদিকদের মধ্যে সমিতি ভেঙে দিছে, সমিতি ভাঙা। বিএফইউজে 2টা, ডিইউজে 2টা, একটা হলো খালেদা জিয়ার চামচা, আর একটা হলো শেখ হাসিনার চামচা, শেষ। তো আপনি এটা কি বলবেন? মানে এইটা সরকার ইন্টেনশনালি এই কাজগুলি করছে, এবং কতিপয় সাংবাদিক নামধারী ব্যক্তি তারা নিজেদের সুযোগ সুবিধা এবং অবস্থান ঠিক রাখার জন্য এই কাজগুলি করছে। সবাই চিনে এই লোকগুলি, এই লোকগুলি সবার কাছে পরিচিত, সবাই জানে এরা এই কাজগুলি করেছে। এরা কোনো সাংবাদিকতা করে না, কিন্তু এইগুলি করে, এই ধান্দাবাজি করে। আর ওখানে যে বলে ম্যাডাম অথবা আপা আমি কিন্তু সব ঠিক রাখছি, আপনি কোনো টেনশন করেন না, আমার এখন পোস্টে কী হবে? আমি কি আপনি অ্যাডভাইজার হবো? অ্যাডভাইজার হলে ঠিক অ্যাডভাইজার বেতন লাগবো না, আমি অবৈতনিক অ্যাডভাইজার হবো। ওরকম কিন্তু হয়েছে। লজ্জা শরম এদের কিচ্ছু নাই, অনারারি। এরা জানে যে এই যে জুনিয়র পোলাপান, এদেরকে দেখলে পরে মুখ ঘুরাই নেয়, ঘৃণায়। এরা জানে কিন্তু এটা, যাই নাও লজ্জা পায় না, কারণ লজ্জা পেলে তো এটা করতে পারবে না। মানে এত সিদ্ধান্ত নিছে যে আমি লজ্জা পাবো না, যে যা করুক। তো এইগুলি হচ্ছে রে ভাই। জি না জনাব মাসুদ কামাল, আমি যেই জন্যই প্রশ্নের অবতারণা করলাম যে অন্যের বিপদাপন্ন থাকলে কিংবা একটু সমস্যায় থাকলে আমরা যে এগিয়ে আসার প্রবণতাটা কেন বন্ধ হচ্ছে বা নেই, এর উদাহরণ কিন্তু আমরা দেখেছি। মানে এখন বলা হচ্ছে যেটি
যে আমার দেশ যখন দৈনিক আমার দেশ বন্ধ হলো, বিশেষ করে যখন জনাব মাহমুদুর রহমানের আদালতে যাওয়ার পরে বিচারক বলছে ট্রুথ ইজ নো ডিফেন্স, কিংবা বলছে যে আমরা সত্য মিথ্যার বিচার করার জন্য আদালতে বসিনি, এই কথা যখন প্রধান বিচারক বলে, প্রধান বিচারপতি বলে, এবং সাংবাদিকরা তো সেখানে ছিলেন, অন্যান্য তারা কোনো পত্রিকায় এই বিষয়টি লেখেননি, কিন্তু একই ঘটনা যখন অন্য পত্রিকার ক্ষেত্রে দেখা যায় যে কেউ সচিবালয়ে যে অবরুদ্ধ হয়েছে কোনো প্রতিবেদক, সেই সময় কিন্তু মোটামুটি কথাবার্তা হয়েছে। এটি কেন, একটি কি বিমাতসুলভ আচরণ? মালিক লিখতে দেয় নাই, মালিক লিখতে দেয় নাই, এটা তো সাংবাদিকতা কোনো ভূমিকা নাই তোর ভাই। মালিক সাংবাদিক লিখে কাকে দিবে? চিফ রিপোর্টারকে দিবে, চিফ রিপোর্টার কাকে দিবে? নিউজ এডিটরকে দিবে। মানে প্রত্যেকটি মালিকের বলছেন যে মালিক সবাই যে এখানে ইনভলভ। মালিক কি পত্রিকা বাই করতে আসছে নাকি? ও একটা ধান্দা নিয়ে বইছে। সব মালিক, মানে আমি কিন্তু বললাম সব মালিকের একই জিনিস, হয় এই ধান্দা নয় ওই ধান্দা। আন্দোলনটা করতে পারতো কে? আন্দোলনটা করতে পারতো ইউনিয়ন। তো ইউনিয়ন তো দুই টুকরা, বিভক্ত। বিএনপি সাংবাদিক বিপদে পড়লে আওয়ামী লীগের ইউনিয়ন খুশি হয়। এইবার ইলিয়াস খান বুঝবে কেমন আছে, বহু খুশি হবে। আবার আওয়ামী লীগের লোকজন বিপদে পড়লে আপনার মানে বিএনপি নিজে এখন যেমন হচ্ছে, বিএনপি ইউনিয়ন কিন্তু পাওয়ারফুল হয়ে গেছে। তারা এখন খুশি, এর মারতেছে, এর ধরতেছে, এর মেম্বারশিপ খাই ফেলাইতেছে, আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি হইতেছে। একই জিনিস কিন্তু, একই মুদ্রা রিপিট রিপিট, খুব একটা পার্থক্য নাই কিন্তু, একই জিনিস। ওনারাও একই কাজ করতেছে, যে এখানে সম্পাদক হইতেছে, প্রেস ক্লাবের সভাপতি হলো, যে সে সম্পাদক হয়ে গেল, এর আগে চাকরি পায় না। আওয়ামী লীগ আমলে চাকরি পায় না, এখন বিএনপি ক্ষমতা আসছে, সেখানে একটা পত্রিকার সম্পাদক হয়ে গেছে। ওনার সম্পাদক হওয়ার যোগ্যতা নাই, তাকেও তো আমি বলতেছি না। মানে অবস্থাটা কি? উনি আমার সিনিয়র ভাই, আমি ওনার যথেষ্ট শ্রদ্ধা করি, ওনার যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু উনি তো যোগ্যতার কারণে হয় নাই। বসুন্ধরা গ্রুপ, তারা সেই মানে এতদিন বসুন্ধরার যে মালিক শাহ আলম সাহেব, তারেক রহমানের যা তা বলে গালাগালি করছে। আচ্ছা, ওনার তেল দেখে আমার অসুবিধা নাই, তারেক রহমান সে গালাগালিও করছে বহুত, ওরকম ভিডিও বহুত দেখি। এখন উনি চিন্তা করছে যদি বিএনপি ক্ষমতা আসে আমার কি হবে, ঠিক আছে, বিএনপি লাইনে একজন সম্পাদক বানাইলাম। আবার উনি ওটা এভাবে উনি এবার ব্যবহৃত হয়েছে। এর আগে কয়েকদিন আগে প্রেস ক্লাবকে চোর দখলের মতো দখল করছে, এরাই তো করছে। এর আগে আবার যখন আওয়ামী লীগের আমলে শফিকুর রহমান দখল করছিল, এবং প্রেস ক্লাবের সভাপতি ছিল, পরে আবার এমপি হয়ে গেছে। তো এইগুলো চলছে রে ভাই। এই লোকগুলিকে আসলে আমি পেশাদার সাংবাদিকই মনে করি না। এদের মন মানসিকতা আচার আচরণ কোনোটাই প্রফেশনাল সাংবাদিকদের মতো নয়। জি, আমি আসবো। আমিনা ইসলাম, আরেকটি বিষয়, আমরা যেহেতু একাডেমিক আলোচনাও কিছুটা করছি, গণমাধ্যমে আমরা যখন যে জনাব ইলিয়াস খান বলছিলেন আমরা চারজনই গণমাধ্যমের ছাত্র, আমরা পাঠ্যপুস্তকেও দেখেছি বিভিন্ন তত্ত্ব থাকে গণমাধ্যমের, এবং সেই তত্ত্বে আমরা দেখেছি ম্যাজিক বুলেট থিওরি, হাইপোডার্মিক নিডল অ্যাপ্রোচ থিওরি, এই থিওরিগুলোতে বলা হয়ে থাকে যে কোনো তথ্য যদি নিরন্তর দেয়া হয় তাহলে সেটি মানুষের মগজে মননে এমনভাবে গ্রথিত প্রথিত হয় অব্যর্থভাবে, সেটি থেকে একটা ফলাফল লাভ হয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গত 16 বছরে এই যে আমরা বিভিন্ন বায়োপিক, বিভিন্ন প্রামাণ্যচিত্র নিরন্তর দেখলাম, বিভিন্ন কিছু, কিন্তু তারপরেও যাদের মাধ্যমে এই ছাত্র জনতার আন্দোলন, তাদের বয়স কত? 24-22 এরকম হবে। তো 15 বছর আগে তাদের বয়স কত ছিল? তারা তো এই গণমাধ্যমের এই তথ্যগুলোই নিরন্তর দেখে এসেছে। তাহলে মিডিয়ার সেই তথ্য আসলে কাজে লাগলো না কেন? আপনার কাছে কি মনে হয়? এটি দারুণ প্রশ্ন করেছেন। মিউট করা আছে, আপনি একটু আনমিউট করবেন। হ্যাঁ, খুব দারুণ প্রশ্ন হয়েছে। এই প্রজন্ম আসলে 71-এর মুক্তিযুদ্ধ দেখেনি। আমিও মানে সেই সময়ের সাক্ষী হতে পারিনি, কিন্তু আমরা 2024-এর জুলাইয়ের যে গণ অভ্যুত্থান দেখেছি, তাতে একটা জিনিস প্রমাণিত হয়েছে যে মিথ্যার বেসাতি করা বা মিথ্যার আয়ু কিন্তু খুব কম, এবং আপনি যা কিছুই অতিরঞ্জন করেন তার সাময়িকভাবে খুব মুখরোচক মনে হতে পারে, কিন্তু সত্য কঠিন হলেও সে খুব প্রবলভাবেই আসলে আপনার সামনে এসে উপস্থিত হয়। দেখেন, আমরা কথা বলছিলাম যে সাংবাদিক পালিয়ে যাচ্ছে, অথবা এই প্রজন্ম যেই প্রবল আবহটা নিয়ে এলো আমাদের সামনে, সেখানে একটা জিনিস কিন্তু প্রমাণিত যে আমরা যারা ওই সময়ের মুক্তিযুদ্ধ দেখেছি, অথবা
স্বৈরাচার এরশাদ রেজিম দেখেছি, অথবা পরবর্তীতে গণতান্ত্রিক স্বৈরতন্ত্রও দেখেছি। তারা কিন্তু আমরা এই আন্দোলনটা সেই বেগবান করার জায়গাটায় আসতে পারিনি। এখন আমাদের সকলের ভেতরেই কামাল ভাই যেটা বলছিলেন যে একটা ডিফেন্সিভ খেলার একটা টেন্ডেন্সি আছে, যে আমার ঘর বেঁচেছে সো আমি আর কনসার্ন নিলাম না। এখন দেখেন, সাংবাদিকের জ্বলে ওঠা, সাংবাদিক কিন্তু সেই নতজানু সমাজ নয়। অনেককেই বাধ্য করা যায়, কিন্তু সাংবাদিকের স্বাধীন বিবেককে বাধ্য করার কথা নয়। কিন্তু সাংবাদিক কালক্রমে যখন দেখলেন তিনি আক্রান্ত হলে তিনি একাই, আশেপাশে কেউ নেই। কামাল ভাই যেটা বলছিলেন যে সংগঠনগুলোর বা যে অ্যাসোসিয়েশন যারা আছেন, অথবা মালিক যিনি তাকে লালন পালন করছেন, তার পেশার জন্য পেশার যেই নিরাপত্তাটা সেটা দিতে পারছেন না, তখন হয়তো বা সাংবাদিক কোনো একটা জায়গায় গিয়ে তার পরিবার, তার আপনজন, এই কমিউনিটির কথা চিন্তা করে হয়তো বা সে সারেন্ডার করেছে। এবং সেই সাথে এটাও ঠিক, আমাদের গণমাধ্যমের মালিক পক্ষ, আমরা গণমাধ্যমের সাথে গণমাধ্যমের যে প্রতিযোগিতাটা আমরা বলি, কন্টেন্ট কম্পিটিশন হওয়ার কথা। কে কার চেয়ে ভালো সংবাদ, কে কার চেয়ে ঝানু সাংবাদিক রেখে একটা মিডিয়া পরিচালনা করবেন, জনগণের কাছে কিভাবে পৌঁছাবেন, ক্যামেরা নিয়ে কিভাবে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাবেন, এই প্রতিযোগিতাটা হওয়ার কথা ছিল। সো আমার উপাদান এবং আমার আধাও দিয়ে আমি জনগণের কাছে পৌঁছাবো। কিন্তু আমরা সেখান থেকে, এই বেসিক জায়গা থেকে সরে এসে আমরা কি করলাম, আমরা কানেকশন কম্পিটিশনে চলে গেলাম। কানেকশন কম্পিটিশনটা কোথায়? কানেকশন কম্পিটিশনটা যেটা বলেন, আমার বিজ্ঞাপন লাগবে, আমার একটা সরকারি সার্কুলার লাগবে, আমার হয়তো বা এর বাইরেও আরো কোনো পদ পদবি লাগবে। সো এই বেসিক জায়গা থেকে, মূল জায়গা থেকে আমরা যে তত্ত্বীয় জায়গাগুলো চিন্তা করি, সেই তত্ত্বীয় জায়গাগুলোর যে যখন অবক্ষয় হলো বা স্খলন ঘটলো মূল জায়গা থেকে, ঠিক প্রবলেমটা বা তৃতীয় পক্ষ বা যারা প্রভাব বিস্তারকারী পক্ষ, তারা কিন্তু সেই ভাগ দিয়েই ঢুকেছেন। এবং আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি, আমাদের গণমাধ্যমের আমার দৃষ্টিভঙ্গিতে, আমরা হয়তো বা অনেক জায়গায় ক্লাসরুমে আলোচনায় ছাত্রদের কাছ থেকে শুনতে পাই যে আপনারা ক্লাসরুমে যা পড়ান, আমরা তো আসলে বাইরে গিয়ে তার কিছুরই মিল দেখতে পাই না। এই বাস্তবতা, ইন্ডাস্ট্রি এবং ক্লাসরুমের পড়াশোনা, এটার মধ্যে একটা গ্যাপ এই জায়গায় তৈরি হয়েছে যে আমরা শিক্ষকতার জায়গা থেকে আসলে আদর্শিক জায়গার বাইরে আমরা আদর্শিক জায়গাটার চর্চাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এবং আমরা শিক্ষার্থীদেরকে বা ভবিষ্যৎ সাংবাদিকদের এভাবেই প্রস্তুত রাখি যে এই আদর্শটাকেই পরিবর্তিত পরিস্থিতিতে ধারণ করার জন্য যে নৈতিক জায়গাটা, সেটাতেই আমরা বলবান করার বা বেগবান করার চেষ্টাটা চালিয়ে যাই ক্লাসরুমে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ কামাল। যে বিষয়টা বলছিলাম, যে এই যে এত প্রচারণা যাই বলি, সেগুলোকে খুব একটা ফল বয়ে আনলো না আখেরে, যে কেন? না, এটা হলো কি, ওই যে বারবার অতি কষ্টে যেটা হয় আর কি, মানে বারবার টিভিতে দেখাইছে, কিন্তু দেখা যায় এই লোকগুলি ব্র্যান্ডেড হয়ে গেছে। যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তো উনি তো ক্ষমতা নিয়েছিলেন, পাওয়ার নিয়েছিলেন, তখনও কিন্তু এই লোকগুলির সম্পর্কে আপনি কোথাও একটু শ্রদ্ধা সংক্রান্ত, মানে শ্রদ্ধা মিশ্রিত কথা শুনেছেন? শুনেন নাই তো। তখনও কি এই লোকগুলি কেউ শ্রদ্ধা করতো না, কেউ করতো না। সবাই দেন হাসাহাসি করতো, সবাই হাসাহাসি করতো। এবং ওই সময় আপনি আমাকে বলেন যে আমি বলছি একবার, যখন বলছি তখন শেখ হাসিনার ক্ষমতায় ছিল, শেখ হাসিনার ক্ষমতা থাকাকালীন যেখানে বসে আমি বলে গেছি যারা কি করে। তো ওই লোকগুলোর সঙ্গে পরে আমার দেখা হয় নাই? দেখা হয়েছে। তারা কি এটা বলার সাহস রাখছে আমার কাছে যে মাসুদ কামাল তুমি এটা কেন বললা? সাহস নেই তো। সত্যের একটা শক্তি আছে রে ভাই, তো সে আমাকে কি বলবে? মাসুদের মজলিসের প্রশ্নটা বোধ অন্য একটি প্রশ্ন ছিল। না, আমি বলছিলাম বায়োপিক বা এত চলচ্চিত্র, যারা ইতিহাস নতুন করে নির্মাণ, এই যে পড়া হলো, এত কিছু দেখানো হলো, এত কিছু, যেই প্রজন্মকে এগুলো দেখানো হলো, সেই প্রজন্ম বিষয়টা নিল না কেন? আমি বললাম যে এই প্রচারগুলো কে করেছে, এই প্রচারগুলো কে করেছে? যারা করেছে তাদের উপর তো আস্থাটা নাই। সমস্যাটা কোথায়? ধরেন আপনি বায়োপিক করেছেন, মানে এটা কে করেছে? এই বায়োপিকটা যদি সরকার অর্থ দিয়ে না করতো, যদি একটা প্রফেশনাল প্রডিউসার যদি এই মুজিব নিয়ে একটা, আচ্ছা মুজিবকে নিয়ে কিন্তু বায়োপিক হতে পারে না? হতে পারে তো। ওনার জীবনে কি ঘটনা নাই? আছে তো। তো এটা যদি ওনার লোক না হইয়া অন্য কেউ করতো, সরকারি অর্থায়নে না হইতো, তাহলে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রফেশনালিজম খুঁজতো।
কিন্তু যখন নাকি আবার ওই যিনি করছেন সাংবাদিকরাই উনি করে, যদি টাকা না নিয়ে আমি বললাম, যখন ওই টাকার বিনিময়ে সাংবাদিকরা করার বলে, ব্যবসায়, ধরেন একজন মানে আপনি গৃহপালিত সাংবাদিক, সে তো আমার সামনে বললো উনি খুব ভালো, এটা কোনো অর্থ বহন করে? এটা কোনো অর্থ বহন করে না। আমার বাসার চাকর সে আপনাকে বলতেছে মাসুদকে বলে না খুব ভালো মানুষ, এটা কোনো অর্থ বহন করে? করে না। কিন্তু যদি বাইরের লোক কেউ বলতো তাহলে সেটা অর্থ বহন Carries some করতো। importance. তো এখানে তো তাই হয়েছে, কিন্তু এগুলি কোনো অর্থ বহন করতেছিল না। ওই যত উঁচা সে মূর্তি বানাইছে, মূর্তির হাইট, স্ট্যাচুর হাইট যত উঁচু হয়েছে, মানুষ এই উচ্চতাকে মেপেছে ওই ভদ্র মহিলার দুর্নীতি এবং অহংকার দিয়ে। 30 ফুট উঁচু, মানে এই মহিলার দুর্নীতি এবং অহংকার উচ্চতা 30 ফুট। যখন এটা ভেঙেছে, বঙ্গবন্ধুরে কিন্তু কেউ ভাঙে নাই, ওই মহিলার দুর্নীতি, অহংকার, দম্ভ এটাকে ভেঙেছে। এই মূর্তি আমাদের স্বাধীনতার প্রতীক আর থাকে নাই, আমাদের জাতি জনকের প্রতীক আর হয় নাই, ওই প্রতীক হয়েছে ওই মহিলার প্রতীক। একদম সিম্পল। যারা পালিয়েছে, কেন পালিয়েছে? সাংবাদিকরা কেন পালিয়েছে? ওরা কেউ সাংবাদিক থাকে নাই তো, ওরা ওই দুর্নীতিপরায়ণ মহিলার এজেন্ট হিসেবে পালিয়েছে। মহিলাও পালিয়েছে, এরাও পালিয়েছে। তো এটা সিম্পল তো। যে জনাব ইলিয়াস খান, আরেকটি বিষয়, আমরা তো এখানে সংবাদ মাধ্যমের বিষয়গুলোই মেইনলি আলাপ করলাম, কিন্তু আমাদের যে আলোচ্য বিষয় ছিল গণমাধ্যম। গণমাধ্যমের মধ্যে তো কেবলমাত্র পত্রিকা বা টেলিভিশন নয়, চলচ্চিত্র, নাটক এগুলো আছে। তো তার যারা শিল্পী, কলাকুশলী, তাদের ক্ষেত্রেও আমরা দেখেছি একটি তো রাজনীতিবিদ হওয়ার প্রবণতা সেটি যেমন থাকে, ইদানিং যে হোয়াটসঅ্যাপ এর একটি কথোপকথন ভাইরাল, সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়? সরকার নির্বাচন ব্যবস্থাকে এমন পরিণত করেছিল, সরকারে যারা সুবিধাভোগী, উচ্ছিষ্টভোগী, স্থাবক, তারা সবাই রাজনীতি করতে চাইতেন। এই যে সাকিব আল হাসান, তিনি এমপি হয়েছেন, মাশরাফি মুর্তজা তিনি এমপি হয়েছেন, তারপর নায়ক নায়িকা যতগুলি আছে সবাই কিন্তু এমপি হতে চান। আমার বন্ধু একজন হয়েছিলেন, নায়ক ফেরদৌস, আমার ক্লাসমেট ছিলেন। এটি তো রাজনীতির দূষিত হয়ে গেছে, সেজন্য এই প্রবণতা হয়েছে। এই আমি কথাটি ভুলে যাবো, আমি বলি একটু, সাংবাদিকদের বিভক্তি নিয়ে বলেছেন, এই যখন ছাত্রগুলোকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, একদম গান পয়েন্টে মারা করা হচ্ছে, আমার খুব কষ্ট হয়, আমি গ্লানি বোধ করি। আমাদের কিছু সাংবাদিক দলীয় আনুগত্যের কারণে এই কিলিংকে সাপোর্ট করে সরকারের পক্ষে প্রেস ক্লাবে অনেক দিন সমাবেশ করেছে, বেশ 3-4 দিন, এবং আমার মনে হয় 3 তারিখ বা 2 তারিখও ছিল, 5 তারিখ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে। তারপরে নিশ্চয়ই এটা মাসুদ কামাল ভাইয়ের চোখে পড়েছে। আমরা যখন তিস্তা নিয়ে এখানে একটি প্রোগ্রাম করতাম, তিস্তা চুক্তি নিয়ে, সাপোজ, তখন পাশে যে সাংবাদিক থাকতেন তিনি মনে হয় তিনি ভারতের সাংবাদিক। তিনি তিস্তা চুক্তি যাতে না হয় বা হওয়ারই দরকার নেই, কারণ তার সরকার চাচ্ছে না বা তার সরকার পারছে না, তিনি মনে হয় ভারতের সাংবাদিকের ভূমিকা পালন করছে। আমরা যে জাতীয় স্বার্থের বিষয়ে আমরা এক হতে পারিনি। সুতরাং এগুলো আমাদের অনেক ক্ষতর সৃষ্টি হয়েছে। আপনি যেটি বলছেন আপনি সেটি শেষ করি। আসলে রাজনীতি নষ্ট হয়ে গেছে বলে এগুলো হচ্ছে। এটি রাজনীতিকে এমন জায়গায় নিয়েছে, একজন পার্লামেন্ট সদস্য কুয়েতে জেলখানায় আছে 4 বছর, এই তো অপরাজনীতির কারণে। তার তো পার্লামেন্ট সদস্য হওয়ার কথা না। আরেকজন মন্ত্রী ছিল আপনাদের টেলিভিশন বা গণমাধ্যম যেগুলো নিয়ে আলোচনা করে, সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, পৃথিবীর বহু দেশে গিয়েছেন, তাকে ঢুকতে দেয়নি, নিশ্চয়ই আপনার মনে আছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তিনি কানাডা গিয়েছেন, ঢুকতে দেয়নি, পরে দুবাইতে এসেছেন, সেখানে ঢুকতে দেয়নি, এয়ারপোর্টে ঘুমিয়ে রয়েছেন, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এগুলো শুধু রাজনীতি না থাকার কারণে। গত 15.5 বছর যারা পার্লামেন্ট সদস্য হয়েছেন অনেককে নিয়ে প্রশ্ন তোলা যায়। তো আমি এই স্টুডিওতে বলে যাই, আজকেও বলে যাই, মাসুদ ভাই ভালো বলতে পারবেন, তিনি চমৎকার যুক্তি দিতে পারেন, এই 14, 18 এবং 24 যে নির্বাচন, এগুলো অবৈধ ঘোষণা করা উচিত। আমি জানি না সাংবিধানিক সংকট সৃষ্টি হবে কি না, কারণ এইসব নির্বাচনের মধ্য দিয়ে এমন ব্যক্তি নির্বাচিত হয়েছেন যে আমাদের গণতন্ত্রকে তারা একদম কি বলা যায় শেষ করে দিয়েছে। কারণ এই আমাদের দেশটি স্বাধীন হয়েছে গণতন্ত্রের জন্য, মানুষ কথা বলতে পারবে, সে কথা বলাই বন্ধ করে দিয়েছে। মানুষের ভোটাধিকার, সে মুক্তিযুদ্ধ কিন্তু শুরু হয়েছিল ভোটাধিকার প্রশ্নে, মানুষ ভোট দিয়েছিল আওয়ামী লীগকে, পাকিস্তানের মানেনি, সেটি কেন্দ্র করে কিন্তু প্রথমত যুদ্ধ আর নানা বৈষম্য তো ছিলই, কিন্তু সেই ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কেড়ে নেওয়ার পর কোনো অনুশোচনা নাই, কোনো গ্লানিবোধ নাই, কোনো কষ্ট নাই, মনে মনে বোধহয় একটু কি বলে একটু খারাপ লাগেনি যে মানুষের যে
ভোটাধিকার আমি নষ্ট করছি, এটা কেন করছে? এই যখন যে আমাদের যে কোমলমতি শিক্ষার্থীরা আন্দোলন করছে 22 থেকে 27 বছর বা 25 বছর, এটা কিন্তু কোনোদিন ভোট দিতে পারেনি, তার পার্লামেন্টে পারেনি, স্থানীয় সরকার পারেনি, ট্রেড বডি বলেন, প্রফেশনাল বডি বলেন, কোথাও পারেনি। এবং এই কথাটা আমি কালকেও বলেছি, দেশটিকে এমন অবস্থায় নেওয়া হয়েছিল যে মসজিদ কমিটিতে আওয়ামী লীগ নেতাদের থাকতে হবে, এবং মসজিদ কমিটি একজন ইমাম সাহেব মদ পানের বিরুদ্ধে কথা বলেছিলেন, তো তিনি বলবেনই, কিন্তু মসজিদের যে যিনি সভাপতি ছিলেন আওয়ামী লীগ নেতা, তিনি এবার মধ্য হয়েছিলেন, সুতরাং ইমাম সাহেবের চাকরি চলে গেছে। মানে উনি ভাবছেন ওনাকেই হয়তো বলা হয়। তো এই অবস্থা সৃষ্টি করেছিল বাংলাদেশে। আমি এখন আশা করতে চাই আমরা একটি মানবিক বাংলাদেশ চাই। আমরা এই যে আয়নাঘর, মানুষ গুম, ক্রস ফায়ারে হত্যা, আমি জাতীয় প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রেস ক্লাবের সামনে এবং উপরে আমাদের অডিটোরিয়াম প্রায় মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠন প্রোগ্রাম করতো। আমি এক আক্ষরিক করতে আমি কেঁদে ফেলতাম যখন ছোট্ট বাচ্চা তার বাবার কথা বলছে যে আমার বাবার হাত ধরে আমি স্কুলে যাব। এগুলো সহ্য করা যায় না। সুতরাং এই বাংলাদেশ আমরা চাই না, আমরা মানবিক বাংলাদেশ চাই, যেখানে আয়নাঘর থাকবে না, মানুষ গুম করা হবে না, স্ত্রী জানছে না তার হাজবেন্ড বেঁচে আছে না মরে গেছে, চিন্তা করতে পারেন, তারপর মা জানছে না তার সন্তানটি বেঁচে আছে কিনা মরে গেছে, কবর জিয়ারত করার সুযোগ পাচ্ছে না, তার কবর কোথায় তাকে হত্যা করা হয়েছে মানুষ জানতো না। সুতরাং এগুলোর যথাযথ বিচারও কিন্তু করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধে 9 জন সামরিক কর্মকর্তা মারা গেছে, মাত্র 9 জন, এবং বিডিআর বুদ্ধে 57 জন কর্মকর্তা মারা গেছে। সুতরাং এগুলো বিচার করতে হবে। এবং এই যে ছাত্র জনতা আন্দোলন, যেসব ছাত্র শ্রমিক ভাই বা সাধারণ মানুষ, শিশু হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে। আমি লাস্টে একটি কথা বলি যে, তবে আমাদের সাংবাদিক বন্ধুদের নামে, সাংবাদিক ভাইদের নামে যে হত্যা মামলা দেওয়া হচ্ছে, এটি আমি নিন্দা করি। হত্যাকাণ্ডে সাংবাদিকরা জড়িত ছিল না, ভুল ভ্রান্তি অপরাধ হয়তো তারা করেছেন, সেটি সেভাবে বিচার হোক, কিন্তু ধারাবাহিক হত্যা মামলা দায়ের করে দিলাম, এটি সমর্থনযোগ্য নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে আদালতে তো তাদের সেটি করা হচ্ছে, বলা হয়ে থাকে, যেটি বিগত সরকার তৈরি করেছে, বলা হয়ে থাকে যে তাদেরই হোয়াট অ্যাবাউট এর মধ্যে আমরা থাকবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। বিগত সরকার যে পাপ করেছে, আমরা যদি সেই পাপ করি, তুমি অধম তাই বলি আমি উত্তম, আমাদের তাই পরিণতি হবে। আগের সরকারের যে পরিণতি, কারণ ওই যে একটি কথা আছে না, ইতিহাসের সবচেয়ে বড় সত্য হচ্ছে ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেই না, সুতরাং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। জি, জনাব মাসুদ কামাল, আরেকটি বিষয়ে বলা হয়ে থাকে, এই যে বিটভিত্তিক সাংবাদিকতা আমরা বলি, বিশেষ করে এই গত সরকারের সময়ে দীর্ঘদিন যেহেতু পিএম বিট ছিল, আওয়ামী লীগ বিট ছিল, এবং একই বিটে যখন এইসব রিপোর্টাররা গিয়েছে, বলা হয়ে থাকে যে তাদেরকে মানে দলীয় কর্মী হিসেবে ব্যবহার করার মতো করে ব্যবহার করা হয়েছে অনেক ক্ষেত্রে। এখন এটি কি তারা স্বেচ্ছায় হয়েছে, কিংবা দলে আওয়ামী লীগ তাদের কাছ থেকে মানে তাদেরকে বাধ্য করেছে, নাকি হাউস পলিসির কারণে হয়েছে? কেন এই বিষয়গুলো হয়েছে? এটা না আসলে এটা সব দিকে আছে, এবং এটাকে সিন্ডিকেট আর কি বেসিক্যালি। আমি নিজে এক সময় মানে দীর্ঘদিন বার্তা সম্পাদক আমি ছিলাম, আমি মনে করেন একটা টেলিভিশনের সঙ্গে ছিলাম, ওখানে আমরা পিএমবিতে একজন লোককে পাঠাতে চেয়েছি, ওই সিন্ডিকেটের তারা পছন্দ করে নাই, পিএম অফিস থেকে আপত্তি করা হয়েছে, এই জন্য কি নেওয়া যাবে না। আরে বাবা, আমি কাকে পাঠাবো, আমার পলিসি, পলিসি, তারা আপত্তি করেছে। আমি তো যে আপত্তি করেছে মারা গেছেন, যাক উনি আমার পরিচিত ছিলেন, আমার জুনিয়র ছিলেন। আমি বললাম, ভাই ওকে যে আমি দেবো না, ধরা যাক অন্য কাউকে দেবো না, ওকেই চাই আপনার। আচ্ছা, ও যদি কালকে আমার অফিস ছেড়ে দেয়, কালকে যদি ওকে আমি চাকরি খেয়ে ফেলাই, ওর যদি চাকরি চলে যায়, তখন আমি কী করবেন আপনি? তখনও কেউ আমার প্রতিষ্ঠানেরই হবে, সাংবাদিক হবে? তা তো হবে না। তা আমি কাকে নিয়োগ করবো, এটা তো আমার মানে মিডিয়ার পলিসি, সেটা তারা তাদের মতো কী কারণে হয় এটা। সেও যেতে চায় না, কোন জায়গায় গিয়েছে না, এটা সমস্যাটা জানেন, সেও ওখানে থাকতে চায়, সে ওখানে যে তাকে জি হুজুর করতে চায়, সাংবাদিকরা চায়। পিএমবিটা যে একবার ঢুকে সেখান থেকে সে আর বেরোতে চায় না, কারণ ওখানে গেলে সুযোগ সুবিধা আছে। এখন যারা কাজ করছে তাদেরকে নিয়েও বলছি, একবার যে পিএমবির, ভাই আমি সাংবাদিকতা করবো, অফিস ঠিক করে দিবে। এখন কি হয়, বিটটা নিজেরা ঠিক করে নেয়, আমি পিএমবিটা আছি, আপনি আমাকে সরাবেন, ও আমার কলিগ, ও অন্য পত্রিকার পিএমবিটা আছে, সে আমার জন্য এই সুপারিশ করবে, এবং আমি আমার অফিস যাকে দিবে তাকে তারা সহযোগিতা করবে না, কিন্তু আমরা ওকেই চাই। শেষ পর্যন্ত আমরা পারি নাই, কিন্তু
মানে সিন্ডিকেটেড। রাইট, এটা কি সিন্ডিকেট? এবং যারা বিএনপিতে যায় তারা মনে করেন প্রাইম মিনিস্টার সঙ্গে দেশে বাইরে যাচ্ছে, অমুক করতেছে তমুক করতেছে, এটা আবার পাবলিকে দেখাচ্ছে, তারা তদবির বাণিজ্য করতেছে। করে তদবির বাণিজ্য, এটা তো আমাদের পরিচিত লোকজনই করে, পিএমের সঙ্গে ঘুরে, সচিবরা তারা গুরুত্ব দেয়। তো এইটা হলো কি জিনিস, সব মিলে হলো কি এটাকে তারা নিচ্ছে হলো একটা বিজনেসের বাড়তি একটা উপাদান হিসেবে সে পিএমের আশেপাশে। এই জিনিসগুলো ভাঙা দরকার, এটা সাংবাদিকতা নয়। মানে আলোচনাগুলো এই জন্যই এই হ্যাঁ, এইটা সাংবাদিকতা নয়, এবং এইটা হয় বলেই কিন্তু আজকে এরকম হয়ে গেছে। এবং আওয়ামী লীগ বিটও যারা করে, এবং যে কি করবে দেখেন, পিএম বিট করুক অথবা বিএনপি বিট করুক, আওয়ামী লীগ বিট করুক, তার জীবনের লক্ষ্য কিন্তু একটাই, অতি দ্রুত মূল নেত্রীর পিছনে দাঁড়িয়ে একটা ছবি তুলবে, ওই ছবিটা বড় করে রাখবে, বাসায় রাখবে। তার মানে সে পিএম এর সঙ্গে তার যোগাযোগ আছে, অতএব হি অর শি ইজ পাওয়ারফুল। এই তো হচ্ছে জিনিসগুলো, এইটা সাংবাদিকতা নয়। এটা করেছে বলেই কিন্তু আমাদের সাংবাদিকতা এই অবস্থায় মানে পৌঁছে গেছে। এই জন্য দেখা যাচ্ছে পিএমপিটির যিনি সাংবাদিক, উনি একটা অক্ষর অমর, ওখান থেকে উনি নড়বেন না। কেন ভাই, আপনি ছাড়া আর কেউ পারে না করতে? আর ওখানে তো প্রেস রিলিজটা খালি লেখায়, ওখানে হ্যাঁ, আর কেউ পারে না। অনুসন্ধান একটু ফোন দেবে যে ভাই ওই জিনিসটা টিকারে দিয়ে দেন। কেন দিতে হবে? ওটা পিএম থেকে বলছি, পিএম অফিস থেকে বলছি। তো পিএম অফিসে তো আমাদেরও দু একজন লোকজন আছে, যখন ফোন করি তখন থেকে না এটা আমরা তো বলি নাই। সে আবার যেই দেওয়া হলো সঙ্গে সঙ্গে পিএম অফিসে ফোন দেয়, ভাই দিয়ে দিছি। তো এইগুলো সাংবাদিকতা না, এগুলো হলো ওই যে তেল মালিশ করার পর্যায়ে। ওরা হলো তেল মালিশ করার একটা পর্যায়ে আছে, মধ্য পর্যায়ে আছে, কদিন পরে তারা প্রেস কনফারেন্সে যাবে, ওখানে যে উচ্চ পর্যায়ে উঠবে। এইটা সিম্পলি হচ্ছে। তো আমি এটাই বলছি যে ভাই দেখেন, দীর্ঘদিন থেকে এগুলো যদি চলতে দেওয়া হয়, মানে এই বিষয়টি তো এগুলোতে কোথাও না কোনো জায়গায় তো এটার ফুল স্টপ আছে, এটা তো ভাঙতে হবে। ভাঙেন। আমি অনেক দিন সাংবাদিক করছি ভাই, আমি 10 বছর নিউজ এডিটর ছিলাম, ভাঙতে পাই নাই। আমি 10 বছর নিউজ এডিটর ছিলাম, আমি ভাঙতে পাই নাই। তো এখন এটা পাই নাই, এটা কি করবে না? কারণ পাই নাই মানে কি, এটা তো আপনার একার চেষ্টায় হবে না, হবে না। এটা তো ওদিক দিয়েও করে, ওখানে তো সিন্ডিকেট আছে। এবং এই জন্যই দেখবেন আপনি এই বিটের সমিতি, ওই বিটের সমিতি, মানে এক একজন মানে 15টা 20টা বিটের সমিতি আছে, এই এক একটা সমিতি হলো এক একটা দোকান। আবার এই সমিতির অফিসগুলো যে যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়, তার মানে পররাষ্ট্র বিটের অফিসটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই সচিবালয় বিটের রিপোর্টারদের সমিতি হচ্ছে সচিবালয়। দোকানে যে আছে সে ওটা দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করে। ভাই সমিতি দিয়ে এরকম বিটের সমিতি করে করে সাংবাদিকতা হয় না। না, আরেকটি ব্যাপার আপনি এখানে ক্লিয়ার করবেন কিনা, এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা রিপোর্ট করে তাদের অফিসটা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়েই থাকে, কিংবা সচিবালয়ে যারা রিপোর্ট করে সেই সমিতির অফিস যদি সচিবালয়েই থাকে, তারা কি আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা? মানে হয়তো তারা তাদের বিরুদ্ধে সচিবালয়ে যদি সে মনে করেন সচিবালয়ের বিরুদ্ধে নিউজ করতে, সচিবালয় তারা থাকি দিবে না তো। তো ওদের ভাই বললাম তো, এগুলো সব হলো গিয়ে মিলমিশে রিপোর্টিং আর কি। আমি আপনাকে মোটামুটি সাপোর্ট দিয়ে যাবো, আপনি মাঝে মাঝে দুই একটা ইনফরমেশন আমাকে দিয়েন, মানে দেওয়া থোয়া আলোচনা আর কি। তো এগুলো তো হচ্ছে, এটা তো রিপোর্টিং। এবং আমি মনে করি, আমি অনেক বলার চেষ্টা করেছিলাম যে বিট চেঞ্জ করে, এবং এই বিটের যে সমিতিগুলো, এগুলো আমি মনে করি উচিত না, আমি একদম মনে করি উচিত না। এটা সাংবাদিকতা ক্ষতিগ্রস্ত হয় এতে, কারণ সময় দিতে হয় তাদেরকে ওই দিকে, এবং তাদের আবার তো পিকনিক আছে, অনুষ্ঠান আছে, তখন তো সেখানেও নানান রকম বিষয় থাকে, এবং যারা এগুলো করে অর্থায়ন তারা তখন ত্যক্ত বিরক্ত হয়ে যায় একটা পর্যায়ে, যে হয়তো ত্যক্ত বিরক্ত হয় না, তারাও খুশি যে এই লোকগুলো এই খাবার টাবার দিয়ে মোটামুটি আমি হাতের কাছে রাখতে পারতেছি, ওরা খুশি। আচ্ছা আচ্ছা, ওরা কি আর নিজের পকেট থেকে টাকা দেয় নাকি? জি, ওরা তো ওইখান থেকে না এখানে দেয়। আমি আসি একটু আমিনা ইসলামের কাছে। আমিনা ইসলাম, সার্বিকভাবে যে আলোচনা শুনছিলাম, আমরা একটু উত্তরণের দিকে যেতে চাই বা প্রত্যাশার কথা শুনতে চাই, সেই জায়গাতে আপনার বক্তব্য শুনব। শ্রেণীকক্ষে তো আদর্শের কি কথাবার্তা বলেনি, কিন্তু মাঠ পর্যায়ে এসে সেখানে কিভাবে সেটি ইমপ্লিমেন্ট করা যায়? ধন্যবাদ। এটা ঠিক যে তার সাংবাদিকের কতটা অথবা জড়িত পক্ষগুলোর কতটা মিডিয়া অকার্যকর করা বা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টিকারীর এই জায়গাটায় কার দায়িত্ব কতটুকু বা দায় কতটুকু, সেটা বাস্তবতা আসলে কামাল ভাই এবং ইলিয়াস ভাই তাদের মাঠের অভিজ্ঞতা থেকে বলছেন। এখন দেখুন, আমরা গণতান্ত্রিক সরকার, আমি যদি ধরে নিই গত 16 বছরের শুরুটা একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার আমরা পেয়েছিলাম, কিন্তু কালক্রমে সেই সরকার
গণতান্ত্রিক স্বৈরতন্ত্র, আমরা যেটাকে বলি হাইব্রিড রেজিমের কথা বলছি আমরা, যা আপাতত নামে মাত্র গণতন্ত্র কিন্তু তার কার্যক্রম স্বৈরতন্ত্রের মতন। সেই জায়গাটায় দাঁড়িয়ে স্বৈরতন্ত্র আসলে কি করতে চায়, তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য সে যতগুলো উপায়ে সম্ভব সবচেয়ে সবার আগে যেটা করে, সে ম্যাস বা গণমানুষের কণ্ঠস্বরটা রোধ করতে চায়। এবং সেই কণ্ঠস্বরটা কি, সে তার বিপক্ষের সমালোচনা বা তার কোনো কাজের সমালোচনা সে শুনতে চায় না। এখন ঠিক এই বিগত অতীত সরকার শেষ বেলায় এসে আসলে সেটাই করেছিল, এবং শুরু থেকেই মেকানিজমটা তৈরি হয়েছিল যে রাষ্ট্রের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলো যেটাকে আমরা সংসদ বলি, সংসদ কার্যত অকার্যকর ছিল, কার্যত কোনো বিরোধী দল বা তাদেরকে ওয়াচডগ কোনো মেকানিজম ছিল না। এরপরে দেখেন আমরা নির্বাচন কমিশনের কথা বলছি, এবং দুদক অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সর্বত্রই রাষ্ট্রের যতগুলো ভাইটাল অর্গান আছে যেগুলো রাষ্ট্রের জনগণের আশ্রয়ের স্থল হওয়ার কথা, সবগুলোকেই এই স্বৈরতান্ত্রিক মনোভাব সম্পন্ন সরকার খুব কৌশলে এটার ভেতরে মেকানিজম করেছে। এবং এটার ফলাফল যেটা হয়েছে যে আসলে ম্যাস পিপুলের একটা বড় অংশ বা ম্যাস পিপুলের ভয়েসটা আনহার্ড থেকে গেছে, মানে শোনা যায়নি তারা কি ভেবেছে। এবং স্বৈরশাসকের পতনের মূল কারণটাই হলো যে জনগণের পালসটা মিস করে যাওয়া। জনগণ বলতে চায়, জনগণ ন্যায়টা পেতে চায়, এই জিনিসটা যখন আপনি দেখে শুনে চোখ কান বন্ধ করবেন তখন আপনি পালসটা কিন্তু মিস করবেন। ঠিক অতীত সরকারের আমলে শেষ দিনগুলোতে ব্যাপারটা এরকমই হচ্ছে। আমরা বাঙালি কিন্তু বিদ্রোহী জাতি, হ্যাঁ, আমাদেরকে দমিয়ে রাখা যায় না, এবং আমরা গালি দিলে মাইন্ড করি, হ্যাঁ, আপনি আমাকে রাজাকার বলবেন এবং আপনি একটা মেধাভিত্তিক যৌক্তিক আন্দোলনকে না বলবেন, শুনবেন না, হ্যাঁ, এবং শিক্ষক সমাজকে তুই তুকারি করবেন। আমরা 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 হয়রান হয়ে গেলে, আমরা ক্লান্ত হয়ে গেলে আপনি কথা বলতে শুনবেন। তো এই জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করা, বা আমি যেটা বললাম জনগণের মনের পালসটা মিস করে যাওয়া, এবং এটাই আলটিমেটলি তার পতনের মূল্য। এবং দেখেন সকল মেকানিজম যেগুলো শক্তিশালীভাবে দাঁড়ানোর কথা ছিল, সব ইউনিটগুলো কিন্তু ফেল করলো। একটা ইউনিট দাঁড়িয়ে গেল, সেটা হচ্ছে নতুন প্রজন্ম, হ্যাঁ, ছাত্ররা কিন্তু সেই বিবেকের জায়গায়, আমি বলবো যে তারা বিবেকের জায়গায় এখনো কলুষিত না। সো বিবেকের জায়গাটা কলুষিত না হতে দেওয়াটাই আমার মতে এখন আমাদের সবচেয়ে বড় উপায় হবে, যে বিবেককে আমরা অন্যান্য অনেক স্বার্থের জায়গা থেকে বিচ্ছিন্ন রাখি, বিবেককে বিবেকের মতন চলতে দেওয়ার পরিবেশ তৈরি করি এবং একে অপরকে সহযোগিতা করি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা যাব জনাব বাসত কামাল, যেই উত্তরণ বা প্রত্যাশার কথা বলছি সেই জায়গায় আপনার বক্তব্য শুনবো, যে কীভাবে উদ্ভূত পরিস্থিতি থেকে আপনার কাছে মনে হয় একটা ইতিবাচক পরিবর্তন হবে। দেখেন, আমার বিবেচনা হলে কি অনেক কিছু আছে, মানুষের নৈতিকতা চেঞ্জ করতে হবে, মানুষ পেশাদারি মনোভাব মানে পোষণ করতে হবে, এগুলো তো হলো বইয়ের কথা। বাট প্র্যাকটিক্যাল যে বিষয়টা হলো, আমি প্রথমত মনে করি যে এই যে বিজ্ঞাপনের যে টোপটা আছে না, এটা বন্ধ করতে হবে, সিম্পল বন্ধ করতে হবে। সরকারি বিজ্ঞাপন বিভিন্ন পত্রিকাকে টিকিয়ে রাখার যে পদ্ধতিটা, এটা বন্ধ করে দেন আপনি। এটা বন্ধ করে দিলে মালিকদের দৌরাত্মটা বন্ধ হয়ে যাবে। আপনি সার্কুলেশন দিয়ে আপনাকে বিজ্ঞাপন অর্জন করতে হবে, এবং সেই ওরকম করলে তারা সাংবাদিকতাটাও করবে। এখন কি হয়েছে জানেন, বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকার তারা সার্কুলেশন বাড়াতে চায় না, কারণ বাড়ালে লস, সার্কুলেশন কমালে লাভ, কারণ বিজ্ঞাপন দিয়ে কী পাচ্ছে। আর সার্কুলেশন কত, 50,000 না 1,60,000, ওটা তো টাকা দিয়ে করে। প্রতি 3 মাস পর ডেপের ওই একজন আছে, আপনার একজন ডেপুটি সেক্রেটারি আছে, এক ভদ্র মহিলা, ও সিগনেচার করে একটা শিট বাই করে, ওটা হলো একটা মিশা কথা শিট। এটা সবাই জানে, সেও জানে। ওই লোকের তো শাস্তি হওয়া উচিত, ওই মহিলার চাকরি যাওয়া উচিত, শাস্তি হওয়া উচিত, তার জেলে যাওয়া উচিত। দিনের পর দিন এই মিথ্যা বাড়াচ্ছে, এবং এইভাবে সরকার টাকা করে অপচয় হচ্ছে। এবং এটার কিন্তু আরও কতগুলো নেগেটিভ দিক আছে। যেমন ধরেন একটা টেন্ডার নোটিশ করবে, 2টা পত্রিকা দিতে হবে, এমন 2টা পত্রিকা দেবে যে পত্রিকা আপনি জীবনে খুঁজে পাবেন না। ওই পত্রিকাতে একজন লোক নিয়ে গেল, কাজ নিয়ে গেল। তো এইভাবে হয়, মানে যাদেরকে কাজ দিবে ওরা শুধু জানে যে এটা হলো কি আপনার, মানে আপনি এটা বন্ধ করেন, এটা একদম দরকার নাই। এই সরকারি বিজ্ঞাপনের কোনো লাভ নাই।
ওই পত্রিকাগুলোকে টিকে রাখার কোনো দরকার নাই, কারণ ওরা টোটাল জার্নালিজমকে নষ্ট করতেছে। জার্নালিজমের অনেক এভিনিউ এখন খুলে গেছে। এইভাবে করে হয় না। এইগুলি করার মাধ্যমে সরকার কতগুলি ধান্দাবাজকে কিনতেছে, কিনে নিয়ে তাদের মাধ্যমে কিছু লোককে তারা পালতেছে এবং তাদেরকে বেতন না দিয়ে তাদের দিয়ে জোর করে কাজ করাইতেছে। এই বিষয়গুলোকে চেঞ্জ করতে হবে। যখন নাকি আপনার অর্থের সোর্সটা বন্ধ হয়ে যাবে, তখন দেখবেন রিয়েল জার্নালিজম তখন দেশে কিন্তু বিকশিত হবে। টেলিভিশনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই, টিভির ক্ষেত্রেও তাই। টিভি কিন্তু একটু মানে ওই পত্রিকাগুলির মতো এত ওইভাবে সরকারি বিজ্ঞাপনটা পায় না। কাজেই টিভির ক্ষেত্রে ওইভাবে আসবে যে আপনি এটাকে পেশাদারিত্বের মধ্যে আনেন। আপনি কিভাবে আনবে? বিজ্ঞাপন ছাড়া তো টিভি চলবে না। হ্যাঁ, তাহলে তো টিভি চলবে। টিভি তো ডেইলি বিজ্ঞাপন তাকে আর্ন করতে হয়, তার অনুষ্ঠান দেওয়া, তার প্রোগ্রাম দেওয়া। তো এগুলি করতে হবে ভাই। পেশাদারিত্ব আনলে সব ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। জি, শেষ করবো। বিশ্ববিদ্যালয় মাসুদ ভাই, ভাবা দরকার এই যে সাংবাদিক রাস্তাঘাটে শরীরের সাথে শরীরে ধাক্কা লাগছে, এটা আপনি ফলো করেছেন? সাংবাদিকের অভাব নাই, এত সাংবাদিক কোত্থেকে এসছে? এবং মানে এটা ঠিক তো কোনো ক্রাইটেরিয়া তৈরি করেন নাই আপনারা? মানে সরি, কিছু মনে করেন বলি তো, এটা আরেকটা পয়েন্ট। সে পয়েন্টটা হলো এই যে গাড়ির মধ্যে স্টিকার লাগায় না, এটা ভাই বন্ধ করেন। আপনি সাংবাদিক তো কি, আপনি স্টিকার লাগাতে হবে কেন? প্রবলেমটা কি? আপনি কি সাংবাদিক স্টিকার লাগিয়ে আপনি কি প্রমাণ করতে চান? আমাদের কাজটা আগে করতে হবে। কার কাজ আগে করতে হবে না? যে মুটে, যে শ্রমিক, তারও কাজটা আগে করতে হবে। অসংখ্য ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, সর্বশেষ যে প্রসঙ্গটি তুলেছেন এটিও বোধহয় আলোচনার দাবি রাখে এবং খুব গভীরভাবে অনুধাবন করা উচিত যে কারা রিপোর্টার হবে, কারা নিউজ এডিটর হবে, কারা, এগুলো নিয়েও একটা ক্রাইটেরিয়া অন্তত অ্যাটলিস্ট ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড তৈরি করা উচিত। কারণ এই পেশাতেই শুধু নেই, কারণ আপনি যদি উকিল হতে চান তাহলেও আপনার ন্যূনতম একটা সনদ লাগবে, আপনি ডাক্তার হলে একটা ইন্টার্নি লাগবে। মালিকের ভাই না হলে হয়ে যায়। এখানে শুধুমাত্র মালিক না, আপনার যারা নিউজ এডিটর তার ভাই হলেও হবে, যে বার্তা সম্পাদক তার ভাই হলেও হবে। মালিকের সম্পাদক হয়? হ্যাঁ, তো মালিক সম্পাদক কিভাবে হয় ভাই? এই ক্রাইটেরিয়া যেহেতু তৈরি করা হয় নাই। সম্পাদক হতে সাংবাদিকতার অভিজ্ঞতা লাগবে। মালিক হলে আমি টাকা দিয়ে একটা গণমাধ্যম বা পেপার বা টেলিভিশন করব। শুনেন, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। আমি শেষ করে 1 মিনিটের মধ্যে। আমি জনগণের চাকরি করতাম, আমিও ছিলাম, একদম শুরু থেকে ছিলাম আমরা। জনগণের মালিক আতিকুল্লাহ খান মাসুদ, সেটা সম্পাদক ছিল। ভদ্রলোক মারা গেছেন, ওনার বোন সম্পাদক। কি বিবেচনায়? ওনার ওয়াইফ কবে সাংবাদিকতা করছে, উনি ওই পত্রিকার সম্পাদক এখন। কেন, কিভাবে? এরকম আরও মেয়ে এবং ওয়াইফ তারাও সম্পাদক হয়েছেন, সেই নজরে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজন কর্মশালায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। যে আলোচনাটি আমরা করছিলাম, আসলে একটি নির্দিষ্ট সময়ের এই আলোচনা শেষ করা যায় না। এই আলোচনা নিরন্তর হয়তো জারি রাখা প্রয়োজন দেশের বৃহত্তর স্বার্থেই। কারণ গণমাধ্যমকে আমরা যেহেতু বলছি সমাজের দর্পণ, সাধারণ মানুষের যে চিন্তা চেতনা তার প্রতিফলন ঘটে সেই জায়গায়। সুতরাং এই আলোচনা আরও বুদ্ধিভিত্তিক আমাদের হওয়া উচিত, সেই প্রত্যাশাই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।